স্বাগত প্রিয় শিক্ষার্থীরা। আজ তোমাদের বীমা অধ্যায় নিয়ে আমি থাকব ফৌজিয়া মমতাজ, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, মহিলা কলেজ, চট্টগ্রাম। আজ পাঠদানে যা থাকবে: জীবন বীমার প্রকারভেদ, জীবন বীমার চুক্তি সম্পাদন প্রক্রিয়া এবং জীবন বীমার দাবি আদায় পদ্ধতি। এছাড়া প্রিমিয়াম, বোনাস, সমর্পণ মূল্য সম্পর্কেও সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হবে। গত ক্লাসে আমরা জীবন বীমা কি, জীবন বীমার বৈশিষ্ট্য এবং জীবন বীমার প্রকারভেদে বীমাপত্রের মেয়াদ অনুসারে আজীবন বীমাপত্র নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে বাকি প্রকারভেদগুলো আলোচনার চেষ্টা করা হবে। তাহলে প্রথমে আমি দেখি জীবন বীমা কি। মানুষের জীবনে বিদ্যমান ঝুঁকি ও অনিশ্চয়তার বিরুদ্ধে আর্থিক নিরাপত্তা দানের একটি অন্যতম উপায় হল জীবন বীমা। অর্থাৎ জীবন বীমা করা থাকলে বীমাটা একটা মানুষের প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে। তাহলে এবার আমরা দেখি মেয়াদি বীমাপত্র কি। যে বীমাপত্র একটি নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট বয়স পর্যন্ত গ্রহণ করা হয় তাকে মেয়াদি বীমাপত্র বলে। অপেক্ষাকৃত দীর্ঘ সময়ের জন্য এই বীমা করা হয়ে থাকে। এই বীমার ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের মধ্যে বীমা গ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে দাবি পরিশোধ করা হয়। মেয়াদ শেষে বীমাকৃত ব্যক্তি বেঁচে থাকলে বীমাকৃত ব্যক্তি বীমাটাকেই পাবেন। ঠিক আছে। তাহলে নির্দিষ্ট মেয়াদের মধ্যে যদি বীমাগ্রহীতা মারা যান তাহলে তার মনোনীত ব্যক্তিকে দেওয়া হবে, আর যদি মেয়াদটা শেষ হয়ে যায় তাহলে বীমাকৃত ব্যক্তি পুরো টাকাটা পেয়ে যাবেন। এখন দেখি বিভিন্ন প্রকার মেয়াদি বীমাপত্র কি কি হতে পারে। প্রথমে আসছে আমার বিশুদ্ধ মেয়াদি বীমাপত্র। বিশুদ্ধ মেয়াদি বীমাপত্রের বেলায় বীমাকৃত ব্যক্তি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত জীবিত থাকলে বীমা দাবি পরিশোধ করা হয়। নির্ধারিত মেয়াদের মধ্যে বীমাকৃত ব্যক্তির মৃত্যু হলে বীমা প্রতিষ্ঠানের পূর্ব সিদ্ধান্ত অনুসারে বীমাপত্র বাতিল হয়ে যায়। এক্ষেত্রে কিস্তির টাকা ফেরতযোগ্য হতে পারে, আবার নাও হতে পারে। তারপর আসছে আমার সাধারণ মেয়াদি বীমাপত্র। এখানে দেখি আমরা বীমাকৃত ব্যক্তি নির্দিষ্ট মেয়াদের মধ্যে মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে অথবা নির্দিষ্ট মেয়াদের পরও বীমাকৃত ব্যক্তি বেঁচে থাকলে চুক্তি অনুসারে তাকে তার বীমার দাবি পরিশোধ করা হয়। তারপর দেখছি যৌথ জীবন মেয়াদি বীমাপত্র। একাধিক ব্যক্তি যৌথভাবে একটি মেয়াদি বীমাপত্র গ্রহণ করলে তাকে যৌথ জীবন মেয়াদি বীমাপত্র বলে। এক্ষেত্রে বীমাপত্রে মেয়াদ শেষে বা কোনো একজন বীমাগ্রহীতা মারা গেলে বীমা দাবি পরিশোধ করা হয়ে থাকে। বীমাপত্রের মেয়াদ পর্যন্ত বা কোনো একজন বীমাকৃত ব্যক্তির মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু এখানে প্রিমিয়াম প্রদান করতে হবে। নির্ধারিত মেয়াদি বীমাপত্র। যে মেয়াদি বীমাপত্রের বীমাকৃত অর্থ বা বীমা দাবি চুক্তি অনুযায়ী নির্ধারিত মেয়াদ শেষে পরিশোধ করা হয়ে থাকে তাকে নির্ধারিত মেয়াদি বীমাপত্র বলে। এইরূপ বীমাপত্রের ক্ষেত্রে নির্ধারিত মেয়াদের আগে বীমাগ্রহীতার মৃত্যু হলে আর প্রিমিয়াম দিতে হয় না। বীমাপত্রটি মেয়াদ পূর্তির আগ পর্যন্ত চালু থাকে। তাহলে এখানে আমরা কি দেখলাম? নির্ধারিত মেয়াদের সময় বীমাগ্রহীতার মৃত্যু হলে আর প্রিমিয়াম দিতে হবে না, কিন্তু বীমাপত্রটি মেয়াদ পূর্তির আগ পর্যন্ত চলমান থাকবে। দ্বিবিধ সুবিধাযুক্ত মেয়াদি বীমাপত্র। এখানে দু ধরনের সুবিধা পাওয়া যাবে। দেখো, দ্বিবিধ সুবিধাযুক্ত মেয়াদি বীমাপত্রের বেলায় মেয়াদের আগে বীমাগ্রহীতার মৃত্যু হলে তার মনোনীত ব্যক্তিকে বীমাকৃত অর্থ বীমা দাবি হিসেবে পরিশোধ করা হয়। বীমাগ্রহীতা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত জীবিত থাকলে তাকে বীমার দাবির দ্বিগুণ পরিমাণ আর্থিক সুবিধা দেওয়া হয়। ঠিক আছে। তাহলে কি হবে? এখানে দ্বিগুণ পরিমাণ আর্থিক সুবিধা দেওয়া হয়ে থাকে দ্বিবিধ সুবিধাযুক্ত মেয়াদি বীমাপত্রে। এবার আসছি আমরা
সাময়িক বীমাপত্র স্বল্পকালের জন্য যে বীমাপত্র গ্রহণ করা হয়ে থাকে সাধারণত তাকে সাময়িক বীমাপত্র বলে। এই বীমা সাধারণত 2 মাস থেকে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত স্বল্প সময়ের জন্য করা হয়ে থাকে। সাময়িক বীমাপত্রকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। দেখো, স্বল্পকালীন সাময়িক বীমাপত্র, যে বীমা চুক্তি একেবারেই স্বল্প বা ক্ষণস্থায়ী সময় বা 2 বছরের জন্য করা হয় তাকে স্বল্পকালীন সাময়িক বীমাপত্র বলে। দুঃখিত, এই সময়ের মধ্যে বীমা গ্রহীতা মারা গেলে কেবল বীমার দাবি পরিশোধ করা হয়। ঠিক আছে, তাহলে এখানে এই সময়ের মধ্যে বীমা গ্রহীতা মারা গেলে কেবল বীমার দাবি পরিশোধ করা হয়। বীমা গ্রহীতা মারা না গেলে মেয়াদ শেষে কোনো টাকা দেওয়া হবে না। তারপর হচ্ছে আমার নবায়নযোগ্য সাময়িক বীমাপত্র। এই ধরনের বীমাপত্রে প্রথমে স্বল্প সময়ের জন্য করা হলেও মেয়াদ শেষ হওয়ার আগে কোনো ডাক্তারি পরীক্ষা ছাড়াই নবায়ন করা যায়। এই বীমায় বয়স বৃদ্ধির সাথে সাথে প্রিমিয়ামের পরিমাণও বৃদ্ধি পায়। যেহেতু বয়স বৃদ্ধির সাথে সাথে মৃত্যু ঝুঁকিটাও বেড়ে যায়, এই জন্যই কিন্তু প্রিমিয়ামের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। এই বীমার প্রধান সুবিধা হলো যাদের স্বাস্থ্য দ্রুত অবনতির দিকে এবং বর্তমান অবস্থায় বীমা অযোগ্য তারাও এই ধরনের বীমার মাধ্যমে বীমাকৃত হতে পারে। কারণ এখানে নবায়নের ক্ষেত্রে ডাক্তারি পরীক্ষার প্রয়োজন হয় না, কিন্তু প্রিমিয়ামের পরিমাণটা কিছু ক্ষেত্রে বেশি দিতে হয়। তারপর হচ্ছে আমার রূপান্তরযোগ্য সাময়িক বীমাপত্র। এই ধরনের সাময়িক বীমাপত্রকে আজীবন বীমায় রূপান্তর করা যায়। সাধারণত শেষ 2 বছর ছাড়া যে কোনো সময় ডাক্তারি পরীক্ষা ছাড়াই চালু অবস্থায় সীমিত কিস্তি সম্পন্ন জীবন বীমাপত্র বা মেয়াদী জীবন বীমাপত্রে রূপান্তর করা যায়। এই বীমায় বয়স বৃদ্ধির সাথে সাথে প্রিমিয়ামের হারও বৃদ্ধি পেয়ে থাকে। একই কথা, বয়স বৃদ্ধির সাথে সাথে আমার মৃত্যু ঝুঁকিটা বেড়ে যায়, যার জন্য প্রিমিয়ামের পরিমাণটা বাড়তে থাকে। এবার আসছে আমরা মুনাফায় অংশগ্রহণের ভিত্তিতে জীবন বীমা কি হতে পারে। বছর সময় কিছু কিছু বীমাপত্রের ক্ষেত্রে বীমাগ্রহীদের মুনাফা অংশ প্রদান করে থাকে, আবার কোনো কোনো বীমাপত্রের বেলায় মুনাফা অংশ প্রদান করতে হয় না। মুনাফা অংশগ্রহণের এই দৃষ্টিকোণ থেকে যে জীবন বীমাপত্র গৃহীত হয় তাকে মুনাফা অংশগ্রহণের ভিত্তিতে জীবন বীমাপত্র বলা হয়ে থাকে। প্রকারভেদে আমরা দেখছি মুনাফাযুক্ত বীমাপত্র, যে বীমাপত্রের মাধ্যমে বীমাগ্রহীতা বীমা কোম্পানির কাছ থেকে লাভের অংশ পেয়ে থাকে তাকে মুনাফাযুক্ত বীমাপত্র বলে। আর যেখানে সাধারণত মুনাফা দেওয়া হয় না তাকে মুনাফাবিহীন বীমাপত্র বলে। তারপরে দেখি বীমাপত্রের শর্ত অনুযায়ী যে পত্রের সাথে কোনো মুনাফা প্রদানের কথা উল্লেখ থাকে না তাকে মুনাফাবিহীন বীমাপত্র বলা হয়ে থাকে। দেখি বীমা গ্রহীতার সংখ্যা অনুসারে বীমাগ্রহীতার সংখ্যা অনুসারে জীবন বীমাপত্র সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। একক জীবন বীমাপত্র, যে জীবন বীমায় বীমাগ্রহীতা একজন মাত্র ব্যক্তি থাকে তাকে একক জীবন বীমাপত্র বলেন। সাধারণত বীমাকৃত ব্যক্তি নিজে অথবা অন্য যার উপর তার বীমাযোগ্য স্বার্থ আছে এমন কোনো ব্যক্তির জন্য এর বীমা করা যায়। যৌথ জীবন বীমাপত্রের ক্ষেত্রে দেখি আমরা যে বীমাপত্রে একই সাথে একাধিক ব্যক্তির জীবন বীমাকৃত করা হয় তাকে যৌথ জীবন বীমাপত্র বলা হয়। এখানে কিন্তু যৌথ জীবন বীমার ক্ষেত্রে একজনের মৃত্যু ঘটলে কিন্তু তারা অন্যান্য বীমাগ্রহীত বীমাকৃত অর্থ পেয়ে যাবে যৌথ জীবন বীমাপত্রের ক্ষেত্রে। আরেকটা দেখি আমরা শেষ উত্তরজীবী বীমাপত্র। এইরূপ বীমাপত্রে একসাথে একাধিক ব্যক্তির জীবন বীমাকৃত থাকে এবং শেষোক্ত ব্যক্তির মৃত্যু ঘটলেই কিন্তু শুধু বীমাকৃত টাকা উত্তরাধিকারী বা মনোনীত ব্যক্তিদের পরিশোধ করা হয়। যতক্ষণ পর্যন্ত একজন বেঁচে থাকে ততক্ষণ পর্যন্ত বীমা দাবি পরিশোধ করা হয় না। তারপর দেখছি আমার বীমা দাবি পরিশোধ পদ্ধতির ভিত্তিতে জীবন বীমা কয় ধরনের হতে পারে। 2টি ভাগে ভাগ করা যায়। একটা হলো এককালীন বা থোক বীমাপত্র। এখানে যে বীমাপত্রে বীমাকৃত ঘটনার ফলে বীমাকৃত অর্থ এককালীন আকারে পরিশোধ করা হয় তাকে থোক বীমাপত্র বলে।
সাধারণত উত্তরাধিকারীদের কথা চিন্তা করে বা একটা নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট পরিমাণ অর্থপ্রাপ্তির উদ্দেশ্যে এই ধরনের বীমা করা হয়। আজীবন বীমাপত্র বা মেয়াদী বীমাপত্র এই ধরনের সাধারণত এককালীন বা থোক বীমাপত্রের উদাহরণ হিসেবে ধরা যায়। তারপর আসছে আমার কিস্তি বা বৃত্তি বীমাপত্র। যেই বীমাপত্রের ঘটনা সংঘটনের ফলে একাধিক কিস্তিতে বীমা দাবি পরিশোধ করা হয় তাকে কিস্তি বা বৃত্তি বীমাপত্র বলে। সাধারণত বৃদ্ধ বয়সে কারো উপর যাতে নির্ভরশীল হতে না হয় এমন চিন্তা করে এই ধরনের বীমা করা হয়ে থাকে এবং বীমাকারী অবসরে বা বৃদ্ধ বয়সে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পেয়ে থাকেন। তাহলে এটি হলো মোটামুটি আমার জীবন বীমা করছে। তারপর হচ্ছে আমরা জীবন চুক্তিটা কিভাবে সম্পাদন করা হয়। প্রথমে দেখি জীবন এমন এক ধরনের চুক্তি যেখানে প্রিমিয়ামের বিনিময়ে বীমাকৃত ঝুঁকি বীমাকারী গ্রহণ করে। জীবন বীমা যেহেতু বীমাকারী বীমাকৃতের মধ্যে একটি চুক্তি সেহেতু সাধারণ চুক্তির মতো জীবন বীমার ক্ষেত্রে পক্ষ থেকে অগ্রসর হতে হয়। ঠিক আছে, তাহলে আমার প্রথমে আসছে যে প্রস্তাবনাপত্রের ফর্ম সংগ্রহ। বীমাপত্র ক্রয়ে আগ্রহী ব্যক্তিকে প্রথমে স্থির করতে হবে যে তিনি কোন ধরনের বীমাপত্র গ্রহণ করবেন বা ক্রয় করবেন এবং সেই পরিপ্রেক্ষিতে বীমা কোম্পানি অফিস থেকে অথবা কোনো বীমা প্রতিনিধির কাছ থেকে বীমা প্রস্তাবনাপত্রের ফর্ম সংগ্রহ করতে হয়। এই প্রস্তাবগুলিতে বা বীমাকৃত ব্যক্তিগত পারিবারিক পেশাগত পরিষেবাগত ও বীমা চুক্তি সম্পর্কিত বিষয়ে নানাবিধ তথ্য জানতে চাওয়া হয়। তাহলে এখানে ডাক্তারি পরীক্ষাযুক্ত প্রস্তাবনাপত্রটা থাকে এবং ডাক্তারি পরীক্ষাবিহীন প্রস্তাবনা ফর্ম থাকে। এরূপ প্রস্তাবনাপত্রে বীমা চুক্তি সংক্রান্ত জানতে চাওয়া হয়। এক্ষেত্রে বীমা কোম্পানি মূলত বীমাগ্রহীদের অকাল মৃত্যুর ব্যাপারে ধারণা লাভের চেষ্টা করা হয়। আর যদি ডাক্তারি পরীক্ষাবিহীন ফর্মের ক্ষেত্রে কোনো প্রকার ডাক্তারি পরীক্ষা করানো ছাড়াই বীমা কোম্পানি বীমার সুযোগ দিয়ে যে প্রস্তাবনা ফর্ম প্রদান করে তাকে ডাক্তারি পরীক্ষাবিহীন প্রস্তাবনা ফর্ম বলে। সাধারণত অল্প টাকার জন্য সাময়িক বা মেয়াদী বীমাপত্র সংগ্রহের ক্ষেত্রে এইসব বীমাপত্রের ক্ষেত্রে ডাক্তারি পরীক্ষাবিহীন প্রস্তাবনা ফর্ম দেওয়া হয়। তারপর আসছে আমার প্রস্তাব প্রদান বা প্রস্তাব দেওয়া। ফর্ম সংগ্রহ করার পর বীমা অফিস থেকে সংগৃহীত প্রস্তাবনা ফর্মটি যথাযথভাবে পূরণ করে তা বীমা কোম্পানি অফিসে জমা দিতে হবে। ওই প্রস্তাবনা ফর্মটি বীমা অফিসে জমা হলেই ধরে নেওয়া হয় যে ফর্ম পূরণকারী ব্যক্তি বীমাপত্র ক্রয়ের জন্য প্রস্তাব পেশ করেছেন। তারপর আসছে ওই প্রস্তাবটি পর্যালোচনা করা। প্রস্তাবনাপত্রটি পাওয়ার পর বীমা কোম্পানি প্রস্তাবনাপত্রে উল্লেখিত বিভিন্ন তথ্য যেমন প্রস্তাবকারীর বয়স, পেশা, রোগ, পিতামাতা, ভাই বোনদের বয়স ও স্বাস্থ্যের অবস্থা ইত্যাদি বিচার বিশ্লেষণ করে দেখে যে প্রস্তাবনাটি গ্রহণ করা যায় কিনা। এক্ষেত্রে কোম্পানি যথেষ্ট সতর্কতার সাথে বিষয়গুলো বিবেচনা করতে হবে। নেক্সট আসছে আমার ডাক্তারি পরীক্ষা। এই পর্যায়ে বীমা কোম্পানি নিজস্ব ডাক্তার বা কোম্পানি কর্তৃক মনোনীত ডাক্তার দ্বারা প্রস্তাবিত বীমাগ্রহীতার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ডাক্তার বীমাগ্রহীতার বুক, হৃৎপিণ্ড, ফুসফুস ইত্যাদি পরীক্ষা করার পর একটি রিপোর্ট প্রদান করেন। একটি মুদ্রিত ফর্মের ডাক্তারি পরীক্ষার রিপোর্ট লিপিবদ্ধ করা হয়। তাহলে এখানে দুটি অংশ থাকে, একটা হলো যে প্রস্তাবিত জীবন বীমাগ্রহীতার বিবৃতি এবং অপর অংশ থাকে ডাক্তারের নিজস্ব পরীক্ষার ফলাফল ও যে মতামত দেওয়া হয় সেটা। তারপর আসছে আমার বীমা প্রতিনিধির রিপোর্ট। বীমা প্রতিনিধির মাধ্যমে বীমা চুক্তিটি সম্পন্ন করতে হলে সেক্ষেত্রে কোম্পানির প্রতিনিধির রিপোর্ট বা প্রতিবেদন মূল্যায়ন করে। বীমা প্রতিনিধির বীমা গ্রহণ করবে যিনি বা যে দাবিদার বীমাপত্র গ্রহণে উদ্বুদ্ধ করবে এবং বীমা গ্রহীতা একটি রিপোর্ট কোম্পানির কাছে পেশ করবে। তার ওই যে যিনি প্রস্তাব প্রদান করেছেন
সে প্রতিনিধির মাধ্যমে তাকে কতদিন ধরে চিনেন, সেই জন্য তার সাথে আপনার কখন দেখা হয়, তার সম্বন্ধে বিস্তারিত জানেন, তিনি কি সম্পূর্ণ সুস্থ, এই ধরনের কয়েকটি প্রশ্ন বীমা কোম্পানি করবে। এই বীমা প্রস্তাব গ্রহণ করার জন্য প্রতিনিধি কেন সুপারিশ করছে সেটিও জানতে চাওয়া হবে। তারপর হচ্ছে আমার বন্ধু বান্ধবদের প্রতিবেদন। বীমা গ্রহণের প্রস্তাব ফর্মে বীমাগ্রহীদের সাথে আত্মীয় স্বজন সূত্রে আবদ্ধ নয় এমন 2 জন বন্ধুর নাম উল্লেখ করতে হয়। বীমাকারী প্রয়োজন ওই বন্ধুদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে বীমা প্রস্তাবকারীর আর্থিক অবস্থা, বয়স, পেশা ইত্যাদি সম্বন্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারেন। তারপর হচ্ছে প্রস্তাব নির্বাচন ও গ্রহণ। আবেদনপত্রের ফর্ম, ডাক্তারি রিপোর্ট, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর তা বিশেষজ্ঞগণ কর্তৃক পর্যালোচনা পরীক্ষা নিরীক্ষার সাপেক্ষে প্রস্তাবটি গ্রহণ করতে হবে। এই প্রস্তাবিত বীমার জন্য যোগ্য কিনা, বা শর্ত সাপেক্ষে যোগ্য, বা প্রিমিয়াম বেশি প্রদান করতে হবে, এই ধরনের কিছু শর্ত উল্লেখ করে প্রস্তাবটি নির্বাচন এবং গ্রহণ করা হয়ে থাকে। তারপর হচ্ছে বয়সের প্রমাণ। জীবন বীমার ক্ষেত্রে আগে গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে জন্ম তারিখ ও বয়স হিসাব করা হয়। বীমাগ্রহীতা প্রস্তাব ফর্মে তার বয়স সম্পর্কে যে তথ্য দিয়েছেন তার সত্যতা যাচাই করার জন্য বীমা কোম্পানি তার কাছ থেকে বয়সের প্রমাণ দাবি করতে পারে বা দাবি করে থাকে। তারপর বীমাপত্রটি চালু হয়ে যাবে। বীমা কোম্পানি বীমাগ্রহীদের কাছ থেকে প্রথম প্রিমিয়াম পাওয়ার পরে প্রস্তাব গ্রহণ কার্যকর হয় এবং কোম্পানি তখন বীমাগ্রহীদের নামে বীমাপত্র ইস্যু করে তার কাছে পাঠিয়ে দেয়। এটা হলো মোটামুটি একটা জীবন চুক্তি করতে হলে কিসের মাধ্যমে করতে হবে, কি করতে হবে, সেই চুক্তি সম্পাদনের একটি প্রক্রিয়া। তারপর হচ্ছে আমি জীবন বীমার দাবি আদায় পদ্ধতি। জীবন বীমার ক্ষেত্রে বীমাগ্রহীতার মৃত্যু বা বীমা চুক্তির মেয়াদ অতিক্রান্ত হলে বা চুক্তি অনুযায়ী বীমাগ্রহীতার নির্ধারিত বয়স উত্তীর্ণ হলে বীমাগ্রহীতা তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীগণ বীমাকারীর কাছ থেকে যে বীমাকৃত অর্থ পেয়ে থাকেন তাকে জীবন বীমার দাবি বলা হয়ে থাকে। তাহলে জীবন বীমা চুক্তিতে বীমাগ্রহীতার প্রদত্ত প্রিমিয়ামের বিপরীতে বীমাকারী যে পরিমাণ আর্থিক সুবিধা প্রদানের অঙ্গীকার করে থাকে তাকে দাবি বলা হয়ে থাকে। এখন আমরা দেখি বীমাপত্রের শ্রেণী অনুযায়ী সাধারণত বীমা দাবি পরিশোধের প্রয়োজন পড়ে। দেখি সাময়িক বীমাপত্রের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে বীমাকৃত ব্যক্তি মারা গেলে দাবি পরিশোধ করা হয়, অর্থাৎ মেয়াদি বীমায় বীমাপত্র লিখিত মেয়াদ পূর্ণ হলেই সাধারণত বীমা দাবি পরিশোধের প্রয়োজন পড়ে। এক্ষেত্রে বীমাকৃত ব্যক্তি সরাসরি বীমাকারী বরাবর বীমাপত্রটি উপস্থাপন করে বীমা আদায়ের ব্যবস্থা করে থাকে। তারপর আমরা আজীবন বীমাপত্রের ক্ষেত্রে দেখি কি বীমাকৃত ব্যক্তির মৃত্যু ঘটলে দাবি পরিশোধ করা হয়। এখানে দেখতে হবে মেয়াদি বীমার ক্ষেত্রে মেয়াদ পূর্তির আগে বীমাকৃত ব্যক্তির মৃত্যু হলে বা আজীবন বা সাময়িক বীমাপত্রের ক্ষেত্রে বীমাকৃত ব্যক্তির মৃত্যু ঘটলে তখন বীমাপত্র লিখিত মনোনীত ব্যক্তি, অন্যথায় বীমাকৃত ব্যক্তির উত্তরাধিকারীরা বীমা দাবি আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে থাকে। তার প্রথমে দেখো একটু মৃত্যু সম্পর্কে অবহিত করতে হবে বীমাকারীকে। বীমা দাবির জন্য ফর্মটা পূরণ করতে হবে, যা যা চাইবে ফর্ম পূরণ করার জন্য তা পূরণ করতে হবে। মৃত্যু যে হয়েছে তার জন্য সেই হিসেবে সব প্রয়োজনীয় কাগজপত্রটি সংযুক্তকরণ করতে হবে। মনোনীত ব্যক্তির প্রমাণ দাখিল, যাকে মনোনীত করা হবে তিনি যে ওই ব্যক্তি সেটার প্রমাণ দিতে হবে। উত্তরাধিকারী সনদপত্র দাখিল করতে হবে। বীমা গ্রহীতার উত্তরাধিকারী কারা কারা এবং সত্যিকারী তারা উত্তরাধিকারী কিনা সেই সনদপত্রটি দাখিল করতে হবে। তারপরে সেগুলো যাচাই বাছাই করে বীমাকারী দাবি পরিশোধ করতে পারবেন।
তারপর আসছে আমার মেয়াদি বিমাপত্র। মেয়াদের মধ্যে বিমাকৃত ব্যক্তি মারা গেলে বা জীবিত অবস্থায় মেয়াদকাল পূর্ণ করলে সাধারণত মেয়াদি বিমাপত্রের দায় পরিশোধের প্রয়োজন পড়ে। এখানে বহুমুখী উদ্দেশ্য সম্পন্ন মেয়াদি বিমাপত্রের বেলায় চুক্তিপত্রে উল্লেখিত কোন দুর্ঘটনা বা অসুস্থতার কারণেও আংশিক বিমাদের উদ্যোগ হলে সেক্ষেত্রে অবস্থা অনুযায়ী নিম্নোক্ত প্রয়োজনীয় প্রমাণপত্র দাখিল করতে হয়। যেমন দুর্ঘটনার ক্ষেত্রে পুলিশি তদন্ত রিপোর্ট, আংশিক পূর্ণাঙ্গ অক্ষমতার ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের সনদপত্র, হাসপাতালের খরচের ক্ষেত্রে হাসপাতালে প্রদত্ত ভাউচার ইত্যাদি করতে হয়। তারপরে আরও আসতে পারে আমার নিখোঁজ বিমাকৃতের ক্ষেত্রে দাবি কিভাবে পরিশোধ করা হয়। নিখোঁজ বিমাকৃতের ক্ষেত্রে আদালতের সিদ্ধান্ত দাখিল করতে হবে। বিমাকৃত ব্যক্তি 7 বছরাধিককাল নিখোঁজ থাকলে, খেয়াল করো 7 বছর অধিক সময়কাল যদি নিখোঁজ থাকে তাহলে মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারী তার মৃত্যু ঘোষণার জন্য আদালতে আবেদন করলে যথাযথ তদন্তপূর্বক নিশ্চিত হয়ে আদালত কর্তৃক ঘোষণাপত্র বিমাকারীর কাছে জমা দিলে বিমা দাবি পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা হয়। তারপর আছে আত্মহত্যাকারী বিমাকৃতের ক্ষেত্রে দাবি পরিশোধ। আত্মহত্যাকারী বিমাকৃতের মনোনীত ব্যক্তিকে সাধারণত বিমা দাবি পরিশোধ করা হয় না। আবারও বলছি, আত্মহত্যাকারী বিমাকৃতের মনোনীত ব্যক্তিকে সাধারণত বিমা দাবি পরিশোধ করা হয় না। তবে মানবিক কারণে বিমাকারী বিমা চুক্তি গ্রহণের কমপক্ষে 1 বছর পর বা বিমাপত্রের শর্তে লিখিত সময়ের মধ্যে আত্মহত্যাকারীর মনোনীত ব্যক্তিকে নিশ্চিত হয়ে সীমিত আকারে বিমা দাবি পরিশোধ করে থাকে করতে পারেন। এবার আমরা দেখি প্রিমিয়াম কি, বোনাস কি এবং বার্ষিক বৃত্তি কি। প্রথমে দেখি প্রিমিয়াম কি। বিমার ক্ষেত্রে প্রিমিয়াম বলতে বিমাকৃত বস্তুর ক্ষতিপূরণের প্রতিশ্রুতির প্রতিদানকে বুঝিয়ে থাকে। এই প্রিমিয়ামের বিনিময়ে বিমাগ্রহীতা তার জীবন ও সম্পত্তির ভবিষ্যৎ সম্ভাব্য ঝুঁকি ও অনিশ্চয়তার ক্ষেত্রে বিমাকারী কর্তৃক বিমাকৃত অর্থ বা ক্ষতিপূরণের প্রতিশ্রুতি একটা প্রতিদান পেয়ে থাকে। এটি বিমা চুক্তির একটি অপরিহার্য উপাদান। এই প্রিমিয়ামের বিনিময়ে কিন্তু বিমাগ্রহীতা তার জীবন ও সম্পত্তির ভবিষ্যৎ সম্ভাবনা বা সম্ভাব্য ঝুঁকি ও অনিশ্চয়তা বিমাকারীর নিকট অর্পণ করে। তারপর আসছে আমার বোনাস। বিমার ক্ষেত্রে বোনাস বলতে বিমা কোম্পানি কর্তৃক বিমা গ্রহীতাদের অধিক আর্থিক সুবিধাকে বুঝিয়ে থাকে। সাধারণভাবে প্রত্যাশিত পাওনার অতিরিক্ত কিছু অর্থ বা সুবিধা পাওয়াকেই বোনাস বলা হয়ে থাকে। আর এখানে অক্সফোর্ড ডিকশনারি অনুসারে কি বলে, স্বাভাবিকভাবে একান্ত কোনো কিছুর যুক্ত পাওনাই হলো বোনাস। মানে অতিরিক্ত পাওনাইটা হলো বোনাস। অতিরিক্ত যেটাই পাচ্ছি সেটাই আমি বোনাস বলতে পাচ্ছি। কিছু বোনাস পাওয়া তাৎক্ষণিক বোনাস দিতে পারে, কিস্তি হ্রাসকারী বোনাস দিতে পারে, নগদ বোনাস দিতে পারে। ঠিক আছে। তারপর আসছে আমার বার্ষিক বৃত্তি। বার্ষিক বৃত্তি এমন একটি বৃত্তি চুক্তি যা দ্বারা প্রিমিয়ামের প্রতিদান স্বরূপ, আবার বলি, যা দ্বারা প্রিমিয়ামের প্রতিদান স্বরূপ বিমাকারী বিমা গ্রহীতাকে সারা জীবন বা নির্দিষ্ট সময় পর্যন্ত বার্ষিক নির্দিষ্ট যে অর্থ দেয় তাকে বার্ষিক বৃত্তি বলা হয়। তার মানে এখানে বিমাকারী বিমা গ্রহীতাকে সারা জীবনই অল্প অল্প করে বা যে হারটা উল্লেখিত থাকে তা সে হারে অর্থ প্রদান করে থাকেন। এমন মিশ্রের মতে বার্ষিক বৃত্তি হলো নির্দিষ্ট সময় অন্তর অর্থ পরিশোধ, যা কোনো ব্যক্তির নিকট হতে অর্থ ক্রয়ের বিনিময়ে তার জীবনের শেষ সময়ের জন্য বা একটি নির্দিষ্ট সময়ের জন্য এটি করা হয়ে থাকে। এবার সমর্পণ মূল্য, পুনর্বীমা এবং দ্বৈত বীমা বলতে আমরা কি বুঝি সেটা দেখি। সমর্পণ মূল্য বলতে মেয়াদি জীবন বীমায় মেয়াদ পূর্তির আগে, খেয়াল করো, মেয়াদি জীবন বীমায় মেয়াদ পূর্তির আগে বীমা গ্রহীতা বীমাপত্রটি সমর্পণ করে যে আর্থিক মূল্য পেয়ে থাকে তাকে সমর্পণ মূল্য বলে থাকে।
মানে এক্ষেত্রে মেয়াদি বিমাপত্র গ্রহণের পর যদি বিমা গ্রহীতা আর্থিকভাবে অসমর্থ হয় বা অসমর্থ হয়ে বিমা চুক্তিটা চালিয়ে যেতে পারছে না, তো বিমা চুক্তি চালিয়ে যেতে না পারলে চুক্তির শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময় পর বিমাপত্রটি বিমা প্রতিষ্ঠানের কাছে সমর্পণ করে। তার মানে বিমাপত্রটি কার কাছে সমর্পণ করছে? বিমাকারীর কাছে সমর্পণ করছে। এরপর বিমা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা খরচ কেটে রেখে জমাকৃত প্রিমিয়ামের অবশিষ্ট অর্থ ফেরত দেয়। তবে এখানে উল্লেখ থাকতে হবে কমপক্ষে 2 বছর পর্যন্ত এই চুক্তিটি চালিয়ে যেতে হবে। তাহলে আমরা এখানে স্বাভাবিকভাবে বলতে পারি সমর্পণ মূল্য প্রিমিয়ামের একটি অংশ। এই মূল্য বিমাকারী বিমাগ্রহীতাকে ফেরত দেয়। বিমার প্রিমিয়াম সঠিকভাবে পরিশোধ করতে না পারলে এই মূল্য বিমাগ্রহীতাকে দেওয়া হয়। বিমাগ্রহীতা জমাকৃত মোট প্রিমিয়াম থেকে বিমা খরচ কর্তন করে এর মূল্য ফেরত দিতে পারে বা ফেরত দিতে হয়। এখানে একটা কথা বলে রাখি, সমর্পণ মূল্যের নিয়ম সঠিকভাবে পালনের পর সমর্পণ মূল্য পাওয়া যায়। অর্থাৎ আমার বিমা চুক্তিটি কমপক্ষে 2 বছর চালিয়ে যেতে হবে। তারপর আসছে আমার পুনর্বিমা। কোনো বিমাকৃত বিষয়বস্তু মূল্য বিমাকারী কর্তৃক পুনরায় অন্য কোনো বিমাকারীর কাছে বিমাকৃত হলে তাকে পুনর্বিমা বলে। বিমার বিষয়বস্তু যদি বেশি মূল্যবান হয়ে থাকে তাহলে বিমাকারীর পক্ষে একা তার ক্ষতি পূরণ করা অসম্ভব বলে মনে হলে ক্ষতির পরিমাণ বন্টনের উদ্দেশ্যে অন্য বিমাকারী প্রতিষ্ঠানের সাথে প্রিমিয়াম ভাগ করে পুনরায় বিমা করে। এক্ষেত্রে যে বিমাকারী প্রতিষ্ঠান যে হারে বিমা প্রিমিয়াম গ্রহণ করেছে সেই অনুপাতে ক্ষতি হলে ক্ষতিপূরণ করে, অর্থাৎ গৃহীত প্রিমিয়ামের আনুপাতিক হারে ক্ষতিপূরণ করা হয়। এবং এখানে পুনর্বিমার ক্ষেত্রে পুনর্বিমা গ্রহীতা উভয় কিন্তু বিমা কোম্পানি। তাহলে পুনর্বিমা বিমাকারী কর্তৃক অন্য বিমা প্রতিষ্ঠানের সাথে সম্পাদিত একটি চুক্তি। তারপর আসছে আমার দ্বৈত বিমা। একই বিষয়বস্তু একই সময় একাধিক বিমা কোম্পানির কাছে বিমা করা হলে তাকে দ্বৈত বিমা বলা হয়ে থাকে। বিমা গ্রহীতা ইচ্ছে করলে এক বা একাধিক বিমা কোম্পানির কাছে বিমা করতে পারে। যখন একই বিষয়বস্তু পৃথক পৃথক বিমাপত্রের মাধ্যমে একাধিক বিমা কোম্পানির কাছে বিমা করা হয় তখন তাকে দ্বৈত বা যুগ্ম বিমা বলা হয়ে থাকে। দ্বৈত বিমার ক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তু ক্ষতিগ্রস্ত হলে যেসব বিমা কোম্পানির কাছে বিমা করা হয় বিমা গ্রহীতা ওই সব বিমা কোম্পানির কাছ থেকে আনুপাতিক হারে ক্ষতিপূরণটা পেয়ে থাকে। ঠিক আছে, এটা হলো আমার মোটামুটি জীবন বীমা অধ্যায়টি। এই অধ্যায়টি তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তারপর যদি কোনো সমস্যা থাকে মেসেঞ্জারে নক দিবে বা কমেন্টে উল্লেখ করে দিবে, চেষ্টা করব সেটার সমাধান দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, সামনে পরীক্ষা চলে আসবে, সেজন্য ভালো করে পড়বে। এবং জীবন বীমা অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কোশ্চেন আসে। সব ধরনের কোশ্চেন থাকতে পারে, জ্ঞানমূলক, উদাহরণমূলক, তাছাড়া উদ্দীপকও আসে। প্রকারভেদ, আবার বলছি জীবন বীমার প্রকারভেদ, প্রতিটা প্রকারভেদই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এগুলা এই অধ্যায়টি ভালো করে পড়বে এবং কোনো সমস্যা থাকলে জানাবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবে, সাবধানে থাকবে, নিরাপদে থাকার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।